গল্প বলার হেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গপ্প মিসেস কুমুদিনী চৌধুরী অবলম্বনে। পৈশাচিক। রচনা হেমেন্দ্র কুমার রায়। আবহ বিশ্বদীপ বিশ্বাস। শব্দগ্রহণ অপু আইচ। গল্পের অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন পৈশাচিক। আমি ঔপন্যাসিক। কেবল এইটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে প্রতিদিন এত লোকের ভিড়, মাসিকপত্রের সম্পাদকদের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধুবান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হওয়ার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে তো আর বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সোজা চলে গেলুম ঝাঁঝা জংশনে। সেখানে একখানা ছোটোখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই, দুপুর ও সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লিখে। কিন্তু ভিড়ের ভয়ে বিদেশ পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও ৩-৪ জনের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। এদের মধ্যে একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। ইনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। সন্তানাদি নেই, বয়সও খুব বেশি নয়। ভদ্রমহিলা যথেষ্ট সুন্দরী। তবে তার চাইতে বড় কথা হচ্ছে ইনি একজন সাহিত্যপ্রেমী। গল্প উপন্যাস নিয়মিত পড়েন। আমার লেখাও ইনি পড়েছেন। কথা বলে বুঝেছিলুম ইনি একজন সমঝদার পাঠক। সুতরাং এমন একজন রুচিশীলা মহিলার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে আমার খুব বেশি সময় লাগেনি। আমার নতুন বন্ধুদের মধ্যে আর একজন হলেন অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার একটি কলেজে প্রফেসরি করতেন। এখন অবসর নিয়ে এখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনে যথেষ্ট গবেষণা করেছেন। মৃত্যুর পরবর্তী জীবনই বর্তমানে তার সর্বক্ষণের আলোচনার বিষয়বস্তু। ভদ্রলোকের একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে। এছাড়া আর যার সঙ্গে ঘনিষ্ঠতা হল, তিনি এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবু। তিনি খুবই সাদাসিধে ভালো মানুষ লোক।
তবে সন্ধে হলেই তিনি একটু ভীত হয়ে পড়েন, বিশেষত ভূতের ভয়ে। সূর্যাস্তের পর তিনি পারতপক্ষে অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না। একা তো নয়, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু পরলোকের কাহিনী শোনাতে শুরু করে দেন। ডাক্তার গোবিন্দবাবুর এই অকপট সরলতাই তার সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠার প্রধান কারণ। আর একজনের কথাও এখানে বলতে হবে। তার সঙ্গে আমার বন্ধুত্ব বা সখ্যতা গড়ে উঠেছিল তা ঠিক নয়, বরং তার প্রতি আমি বেশ কৌতূহলী ছিলুম বলাই ভালো। সারাদিনই আগানে বাগানে, শ্মশানে, গোরস্থানে বাঁশি হাতে ঘুরে বেড়ায়। সে যে কোথায় থাকে, কি করে, তা আমি জানতুম না। লোকজনেরা তাকে এড়িয়ে চলত, সেও কারোকে খুব একটা ঘেরাতো না। কিন্তু আমাকে দেখলেই একগাল হেসে নানান কথা শুরু করে দিত। তার সেসব কথা যে খুব একটা অর্থপূর্ণ ছিল তাও নয়। সম্ভবত এই কারণেই বোধহয় লোকে তাকে পাগল বলে এড়িয়ে যেত। কিন্তু কেউ তাকে ঘাঁটাতেও সাহস করত না। তার নাম কি আমি জানি না, আমি তাকে বংশী বলে ডাকতুম। সেও দিব্যি সেটা মেনে নিয়েছিল। তার সবকিছুই অদ্ভুত। একদিন বিকেলবেলা বেরিয়ে ফিরছি, হঠাৎ দেখি বংশী দুহাত দুলিয়ে উল্টো দিক থেকে হন হন করে হেঁটে আসছে। আমাকে দেখেই থমকে দাঁড়িয়ে পড়ল, বলল, কুমুদিনী বাঁশি বাজায়, কিন্তু বাঁশি নেই। যেন খুব একটা মজার কথা বলেছে এইভাবে হাসতে হাসতে চলে গেল। মিসেস কুমুদিনীর সাথে আলাপটাও হয়েছিল বড় অদ্ভুতভাবে। একদিন আমার বাংলো থেকে বেরোতে যাব, হঠাৎ একটা ধপধপে সাদা বিড়াল ছানা আমার দুপায়ের ফাঁক দিয়ে সরাত করে গলে তীর বেগে ঘরের ভিতর ঢুকে গেল। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই আমি কিছু বুঝে ওঠার আগেই, বলতে গেলে আমাকে একরকম ধাক্কা মেরেই আমার পাশ দিয়ে ঝড়ের গতিতে কেউ একজন ঢুকে গেল ওই ঘরের ভেতর। এবং কয়েক মুহূর্ত পরেই যার পর নাই বিস্মিত হয়ে দেখলুম এক সুবেশী সুন্দরী ভদ্রমহিলা আমার বসবার ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছেন। তার বাঁ হাতের ওপর বুকের কাছে একটা সাদা উলের গোলার মতো বিড়াল ছানাটা নিশ্চুপ হয়ে লেপ্টে আছে। অপ্রস্তুত মুখে মৃদু হেসে বললেন, মার্জনা করবেন, আপনার অনুমতি না নিয়েই। আমি তাড়াতাড়ি বলে উঠলুম, তাতে কোনো দোষ হয়নি। দোষ যদি কেউ করেও থাকে তো সে আপনার বিড়াল ছানাটি। তাই বলে অবলাকে তো আর শাস্তি দেওয়া যায় না। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, কাছেই। আপনি নতুন? কলকাতা থেকে কদিনের জন্য এসেছি, হাওয়া বদল বলতে পারেন। আলাপ করে ভালোই লাগলো। আসবেন একদিন আমার বাড়িতে। আমার নাম কুমুদিনী চৌধুরী। বিড়াল ছানাটা বুকে আঁকড়ে কুমুদিনী আমার বাংলোর গেট দিয়ে মৃদু মন্দ চরণ ফেলে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়াটা দেখলুম। আমি কোথায় বেরুচ্ছিলুম, কি করতে বেরুচ্ছিলুম, সব গুলিয়ে গেল। মিসেস কুমুদিনী চৌধুরীর সাথে সেই আমার আলাপের সূত্রপাত। দিন 15 হলো আমি ঝাঁঝায় এসেছি। পাহাড়, জঙ্গল, নদী আর রেল লাইন মিলে দিব্যি মনোরম জায়গা। খাসা কাটছে দিনগুলো। উপন্যাসও এগোচ্ছে ভালোই। ইতিমধ্যেই স্বামীহারা মিসেস কুমুদিনী, প্রাক্তন প্রফেসর ও পরলোক তত্ত্ববিদ অমূল্যবাবু এবং রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গে আমার বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিশাচের অস্তিত্ব আছে কিনা।
অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের যে আমাদের মতো দেহ নেই এ কথা তো তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায়ই প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সেই আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে তার রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলো বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, আচ্ছা এই যে প্রায় শুনতে পাওয়া যায় যে রক্তাল্পতা রোগে অমুক লোক মারা গেছে, আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতে পারে, আবার অনেক সময় নাও হতে পারে। এটা বোঝার কি কোনো উপায় আছে? চট করে বুঝে ফেলা মুশকিল, তবে উপায় তো আছেই। ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকে হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বললেন, ও ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমিও ভালোবাসি। অমূল্যবাবু, আমাকেও একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। অমূল্যবাবু বললেন, ভয়ানক ভূত কাকে বলে তা আমি জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে, সেই নিয়েই কথা হচ্ছিল। কুমুদিনী ধর্মী খ্রিস্টান। ভূত পেতনি পিশাচ এসব মানে কিনা জানি না। খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের দিকে তাকিয়েই রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি, এবং শুধু তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে উঠে অমূল্যবাবুর মুখের দিকে তাকালুম। কুমুদিনীর মুখও ভয়ে ম্লান হয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে বললেন, আপনার এমন ধারণার কারণ? আমার তো এসব গাঁজাখড়ি বলেই মনে হয়। অমূল্যবাবু একই রকম গম্ভীর মুখে বললেন, সম্প্রতি এখানে রক্তাল্পতা রোগে মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না। কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো, আপনি বরং একটা পিশাচকে বন্দি করার চেষ্টা করুন তাহলে। অমূল্যবাবু শুষ্ক গলায় বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সেটা হাড়ে হাড়ে টের পেল। সন্ধ্যের অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। একটা বাঁক ঘুরতেই সামনে খানিকটা ফাঁকা জায়গা, খানিকটা দূরে রাস্তার বাঁদিকে আর একটা বাঁকের মুখে একটা দোতলা বাড়ি। বাড়িটা এখান থেকে ঠিক আমার সামনাসামনি। বাড়িটার দোতলার ছাদের দিকে চোখ পড়তেই আমার সারা শরীর শিউরে উঠল। বাহ্যজ্ঞান প্রায় লোপ পেল। টের পাচ্ছি একটা কনকনে ঠান্ডা স্রোত আমার শির দ্বারা পেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। চোখের উপর স্পষ্ট দেখতে পাচ্ছি সামনের বাড়িটার দোতলার ছাদের উপর এলো চুলো একটা ছায়া মূর্তি হাত দুটো দুপাশে ছড়িয়ে দিয়ে ডানার মতো নাড়তে নাড়তে উড়ে বেড়াচ্ছে। ছাদের পাঁচিলে তার শরীরের নিচের অংশটা আমার চোখের আড়াল হয়ে গেছে।
কিন্তু কোমর থেকে উপরের অংশটা এলো চুল উড়িয়ে দুহাত ছড়িয়ে স্পষ্ট উড়ে বেড়াচ্ছে। নির্জন অন্ধকারে দাঁড়িয়ে আমি সেই অস্পষ্ট উড়ন্ত ছায়ামূর্তিকে স্পষ্ট প্রত্যক্ষ করছি। আমার শরীরের সমস্ত রক্ত বোধহয় জল হয়ে গেছে। পা দুটো যেন মাটির সঙ্গে কেউ গেঁথে দিয়েছে। আমি নড়তে পারছি না। হঠাৎ দেখলুম উড়ন্ত মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। আর ঠিক তখনই খিলখিল শব্দ করে একে যেন হেসে উঠল আমার পেছন দিক থেকে। নারী না পুরুষ কণ্ঠ ঠিক বুঝে উঠতে পারলাম না। পিছন ফিরে তাকাতে সাহস হলো না। আমার চেতনা সম্পূর্ণ লুপ্ত হওয়ার আগেই আমার পাশ কাটিয়ে সামনে এসে দাঁড়ালো বংশী। আর সামনে একজন চেনা মানুষকে দেখে আমার জ্ঞান হারাতে হারাতেও নিজেকে সামনে নিল। বংশী কোনো কথা না বলে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কি মনে করে সামনের দিকে হাঁটা লাগালো। ওর পিছু পিছু আমিও হাঁটতে শুরু করলাম। বংশী আমার বাংলোর সামনে এসে দাঁড়িয়ে গেল। ততক্ষণে আমি অনেকটা ধাতস্থ হয়ে উঠেছি। ওর দিকে তাকিয়ে বললুম, কিছু বলবে নাকি বংশী? বংশী অত্যন্ত গম্ভীর হয়ে বলল, বিয়ে হলো, ওর হলো না। কথাটা বলেই আর দাঁড়ালো না বংশী। কুমুদিনীর বাড়ির দিকে হন হন করে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। বংশীর অর্থহীন কথার অর্থ বোঝার চেষ্টা না করে আমি ঘরে ঢুকে গেলুম। কাজের লোক ঘরের আলো জ্বালিয়ে দিয়েছে। খানিক আগের সেই ভয়ঙ্কর আতঙ্কের বিন্দু মাত্র রেশও এখন আর আমার মধ্যে নেই। বরং ঠান্ডা মাথায় ভাবতে লাগলুম, অন্ধকার নির্জনে ওই ফ্যাটফ্যাটে সাদা রঙের দোতলা বাড়িটার ছাদে যা দেখলুম তা কি সত্যি, নাকি অমূল্যবাবুর গল্পের প্রভাবে আমার দুর্বল মনের কল্পনা? আবার এমনও হতে পারে হয়তো কোনো কিশোরী ছাদে উঠে খেলা করছিল। তার পা দুটো যেহেতু দেখা যাচ্ছিল না, তাই তাকেই উড়ন্ত পিশাচ বলে কল্পনা করে নিয়েছি আমি। আপন মনে হেসে উঠল। খুব একটা সাহসী না হলেও ভূতের ভয়ে হার্ট ফেল করবার মতো অতটা দুর্বল চিত্তও আমার নয়। সেই আমারই কিনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আজ। বংশী সময় মতো এসে না পড়লে কি হতো বলা যায় না। যাই হোক, ঘটনাটা চেপে গেল। কারুকে আর কিছু বললুম না। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাংলো এসে চা খেতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছিলুম। এমন সময় দেখলুম সামনের রাস্তা দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে চায়ের আসরে আহ্বান করলুম। তিনি কাছে এগিয়ে এসে বললেন, চা খেতে রাজি আছি, কিন্তু ভাইয়া তাড়া আছে, বেশি দেরি করা চলবে না। আমি বললুম, সাত সকালে এত কিসের তাড়া? আর বলবেন না, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেটা বড়ই অসুস্থ, বোধহয় বাঁচবে না। কি হয়েছে? রক্তাল্পতা, অ্যানিমিয়ায় ভুগছে আর কি। অমূল্যবাবু চিন্তিত মুখে চায়ের কাপটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝা এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, তা বুঝতে পারছি না, তবে এখানে এ রোগের এতটা প্রাদুর্ভাব দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি চিনি। তার নাম গদাধর। সে মাঝে মাঝেই আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও তাকে আমি দেখেছি। জোয়ান সমর্থ ছেলে। কিন্তু তুমি যা বলছো ডাক্তার, আমি তো বেশ অবাক হয়ে যাচ্ছি। এরই মধ্যে তার অবস্থা এত খারাপ হয় কি করে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারো অবস্থা তো খারাপ হয় না ডাক্তার। কথাটা ঠিক, তবে রক্তাল্পতার কারণে শরীরে আরো অনেক রকম গোলযোগ দেখা দিতে পারে। তবে এত তাড়াতাড়ি ডিটোরেট করাটাতে
আমি নিজেও খুব আশ্চর্য হয়েছি। অ্যানিমিয়াটা সারাতে পারলে ধীরে ধীরে অন্য গোলযোগগুলো সেরে যায়। অমূল্যবাবু বললেন, চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে একবার গদাধরকে দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা 3 জন সেখানে গিয়ে উপস্থিত হলুম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে। তার মুখ এমন বিবর্ণ এবং ফ্যাকাশে যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে ভালো করে পরীক্ষা করে আমাদের নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন। চাপা গলায় বললেন, লক্ষণ ভালো ঠেকছে না। আজ রাত কাটবে কিনা এটাই সন্দেহ। অমূল্যবাবু চুপ করে মালির ঘরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি যেন চিন্তা করতে লাগলেন। তারপর হঠাৎ বলে উঠলেন, তুমি তো ডাক্তারি মতে পরীক্ষা করলে ডাক্তার, চলো তো আমি একবার আমার মতো করে পরীক্ষা করে দেখি। অমূল্যবাবু আমাদের নিয়ে আবার ঘরে ঢুকে গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। ধীরে ধীরে তার মুখটা ভয়ঙ্কর রকমের গম্ভীর হয়ে উঠল। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গায় আঙুল ঠেকিয়ে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? গোবিন্দবাবু সেটা পরীক্ষা করে বললেন, ক্ষত চিহ্ন বলেই তো মনে হচ্ছে। ইঁদুর টিঁদুরে কামড়েছে বোধহয়। ঘরদোর যা নোংরা করে রেখেছে তাতে ইঁদুরের বাসা বাঁধা বিচিত্র নয়। অমূল্যবাবু গদাধরের বাবাকে ডেকে জিজ্ঞাসা করলেন, এখানে তোমার ছেলেকে দেখাশোনা করছে কে? বুড়ো মালি বলল, আগে গিন্নিমা নিজেই তো সব করছেন। গিন্নিমা মানে মিসেস চৌধুরীর কথা বলছো? হ্যাঁ বাবু, গদাধরকে বড় ভালোবাসেন, একদম নিজের ছেলের মতন। উনি সব দেখাশোনা করেন। গদাধরের জন্য দিনে রাতে তার চোখে ঘুম নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আমার মনে হয় ওনার বড্ড চাপ পড়ে যাচ্ছে, উনি সব দিক সামলে উঠতে পারছেন না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। মালি কি বলবে বুঝতে না পেরে অমূল্যবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। অমূল্যবাবু গোবিন্দবাবুকে বললেন, ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো তো, গদাধরকে তার আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এমন অদ্ভুত বিশ্বাসের কারণ কি তা আমরা বুঝতে পারলুম না। রোগ হয়েছে রোগীর দেহে, বাড়ি পাল্টালে কি উপকার হতে পারে তা আমার মাথায় ঢুকল না। ঘরদোর একটু অপরিচ্ছন্ন হয়ে আছে ঠিকই, কিন্তু সেসব তো পরিষ্কার করিয়ে নিলেই কাজ মিটে যেত। তবে অমূল্যবাবু যা বলবেন তা করেই ছাড়বেন, এটা আমি জানি। শেষ পর্যন্ত তার কথা মতোই কাজ হলো। গদাধরকে যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখেই নেমে এলেন। বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, ঘাবড়াবেন না, গদাধরকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। এখানে ওর ঠিকমতো সেবা যত্ন হচ্ছে না, আপনি সব দিকটা সামলে উঠতে পারছেন না। মিসেস কুমুদিনীর চোখে মুখে একটা বিরক্তি আর ক্রোধ ফুটে উঠেই আবার পরক্ষণে মিলিয়ে গেল। বললেন, যা ভালো বোঝেন করুন। গদাধর সুস্থ হয়ে উঠলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। লক্ষ্য করলুম তার চোখে মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছায়া ফুটে উঠল।
পরদিন সকালে অমূল্যবাবু আমার বাসায় আর চা খেতে এলেন না। আমি একাই বাংলোর বারান্দায় বসে চা পান করছিলাম। হঠাৎ দেখতে পেলুম রাস্তা দিয়ে মিসেস কুমুদিনী হন্তদন্ত হয়ে হেঁটে আসছেন। উস্কো খুস্কো চুল হাওয়ায় এলোমেলো উঠছে, খানিকটা অবিন্যস্ত বেশবাস। উঠে এগিয়ে গিয়ে বললুম, এত সকালে কোথায় চললেন? কিছু হয়েছে নাকি? কুমুদিনী খানিকটা উদ্ভ্রান্তের মতো বললেন, আমার বিড়ালটা কি এদিকে এসেছিল, দেখেছেন? কই না তো, আজ তো তাকে দেখিনি। আপনি ভেতরে আসুন, আমি কাজের লোকদের জিজ্ঞাসা করে দেখছি। আমার কথাগুলো মিসেস কুমুদিনী যেন শুনতেই পেলেন না। অবাক হয়ে লক্ষ্য করলুম অত্যন্ত অন্যমনস্কভাবে তিনি আবার উল্টো দিকে হাঁটা লাগালেন। বুঝলুম গদাধরের অসুস্থতা এবং বিড়াল খুঁজে না পাওয়া এই দুই দুশ্চিন্তার জোড়া ফলার আক্রমণে তিনি অত্যন্ত কাহিল হয়ে পড়েছেন। ভাবলুম বেলার দিকে একবার বেরিয়ে বিড়ালছানা এবং গদাধর উভয়েরই খোঁজ নিতে হবে। কিন্তু তার আগেই অমূল্যবাবু লোক মারফত খবর পাঠালেন যে আমি যেন তার বাড়িতে এখনই একবার যাই। সুতরাং তৈরি হয়ে বেরিয়ে পড়লুম। ঠিক করলুম অমূল্যবাবুর বাড়ি থেকে ফেরবার পথে কুমুদিনীর বিড়ালের খোঁজটা নিয়ে নেবক্ষণ। অমূল্যবাবুর বাসায় পৌঁছে বসার ঘরে তাকে দেখতে পেলুম না। কাজের লোক বলল, ওপরে উঠে যান, বাবু ওপরের ঘরেই আছেন। দোতলায় উঠে দেখলুম ঘরের দরজার সামনে চেয়ারে বসে খুব মনোযোগ দিয়ে কি একটা বই পড়ছেন অমূল্যবাবু। বইখানে ইংরেজি, বাংলা কিংবা হিন্দিতে লেখা নয়, তাই কি বই ঠিক বুঝতে পারলুম না। আমার পায়ের আওয়াজ শুনেই মুখ তুলে তাকালেন। আমি প্রথমেই জিজ্ঞাসা করলুম, গদাধর কেমন আছে? অমূল্যবাবু মৃদু হেসে বললেন, যাও না, ঘরে ঢুকে নিজের চোখেই দেখো। অমূল্যবাবু দরজার একেবারে সামনেটাতেই চেয়ার পেতে বসে আছেন। আমি তাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে দেখলুম দুটো বালিশের ওপর হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে গদাধর। চোখে মুখে খানিকটা অবসাদ মাখানো আছে ঠিকই, তবে গতকালের সেই ফ্যাকাশে রক্তশূন্য ভাবটা কিন্তু এখন আর নেই। চোখের মণি দুটো বেশ উজ্জ্বল। বললুম, কেমন আছিস গদাধর? গদাধর একটু বিষণ্ণ হেসে বলল, ভালো, কিন্তু আমি এখন বেরোতে পারবো না কেন? ডাক্তারবাবুর বারণ আছে যে এখনও 2-1 দিন তোকে বিশ্রাম নিতে হবে, তারপর আর কোনো অসুবিধা নেই। আমি গদাধরের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলুম। অমূল্যবাবু দরজার সামনেটা থেকে খানিকটা সরে এসে আমাকে নিয়ে বসলেন। বললেন, কেমন দেখলে? গতকাল ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে কিনা সন্দেহ, কিন্তু এখন তো দেখছি দিব্যি সুস্থ। একদিনে প্রায় অর্ধেক সেরে উঠেছে। এত তাড়াতাড়ি এতটা উন্নতি কল্পনা করা যায় না। আপনি কি জাদু জানেন নাকি? গদাধরের কোনো অসুখ হয়নি তো, ও পড়েছিল পিশাচের পাল্লায়। কৌতুক করে বললুম, আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন? তোমার যা ইচ্ছে হয় বলো, প্রতিবাদ করব না। তবে গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিনরাত তার মাথার কাছে বসে আমি নিজে পাহারা দিয়েছি বলে কারুকে তার ত্রিসীমানায় আসতে দেয়নি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর ওকে জীবিত দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললুম, রক্ত শোষণ? আপনি এ কি বলছেন অমূল্যবাবু? কেউ রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমার এ কথার উত্তর এক্ষুনি আমার জানা নেই, তবে খুব শিগগিরই জেনে ফেলব। ঝাঁঝাতে সত্যিই পিশাচের আবির্ভাব ঘটেছে বলে আপনার বিশ্বাস? রক্তাল্পতায় প্রথম মৃত্যু হয়েছিল কার্তিকের। খবর নিয়ে জেনেছি বিয়ের মাস 3 পর থেকেই কার্তিক রক্তাল্পতায় ভুগতে শুরু করে এবং মাস 6 মধ্যেই তার মৃত্যু হয়। আমি বললাম, কার্তিক কোথায় থাকতো? আমার এখান থেকে বেরিয়ে তোমার বাসার দিকে যেতে খানিকটা এগিয়েই বাঁ দিকে ওই বাঁকের মুখে সাদা রঙের যে দোতলা বাড়িটা আছে, ওটাই কার্তিকের বাড়ি।
বাঁকের মুখে সাদা রঙের দোতলা বাড়ি শুনেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ওই বাড়িরই ছাদের উপর সেদিনের ভয়ঙ্কর অলৌকিক ঘটনাটা মনে পড়ে গেল। এখন অমূল্যবাবু যা বললেন তার অন্তর্নিহিত অর্থটা আন্দাজ করতে পেরে হাত পা কিরকম যেন অবশ হয়ে এলো। কিন্তু সেদিনের ঘটনাটা অমূল্যবাবুর কাছে প্রকাশ করতে পারলুম না। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম, তবে কি? প্রশ্নটা শেষ করতে পারলুম না। অমূল্যবাবু বললেন, আরও একটু ভালো করে তত্ত্ব তালাশ করতে হবে। এইসব বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমি উঠে আসার সময় অমূল্যবাবুকে বললুম, আচ্ছা, কুমুদিনীর বিড়াল ছানাটা কি আপনার এদিকে এসেছিল? অমূল্যবাবু বললেন, না, দেখিনি তো। কেন, তাকে কি পাওয়া যাচ্ছে না? কুমুদিনী উদ্ভ্রান্তের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে দেখলুম। আমার বাংলোতেও এসেছিলেন। অমূল্যবাবু চিন্তিত মুখে বললেন, তাই নাকি? আমি বিদায় নিয়ে বেরিয়ে এলুম। লক্ষ্য করলুম অমূল্যবাবুর চোখ দুটো তখনও কুঁচকে আছে। বাসায় ফেরার পথে কুমুদিনীর বাড়িতে একবার গেলুম খোঁজ নিতে। শুনলুম বিড়াল ছানাটা এখনো পাওয়া যায়নি। কুমুদিনীর অবস্থা দেখলুম খুবই শোচনীয়। ঠিক করে কথাও বলতে পারছেন না। কেমন যেন অপ্রকৃতিস্থ মনে হলো দেখে। মালি বলল, কাল রাতের দিকে ডাকাডাকি করতে শুনেছিলুম, হয়তো ভাম বেড়ালে টেনে নিয়ে গেছে। বিড়ালটা তো রাতে কুমুদিনী দেবীর সঙ্গেই থাকে। ঘরের ভিতর ভাম বিড়াল ঢুকবে কিভাবে? হয়তো কোনো গতিকে বাইরে বেরিয়ে এসেছিল। আমার চিন্তা হচ্ছিল কুমুদিনীর জন্য। চুলোয় যাক বিড়াল ছানা, কিন্তু কুমুদিনী না অসুস্থ হয়ে পড়ে। সেদিন দুপুরে আর লেখালেখিতে মন বসাতে পারলুম না। মাথার ভেতরটাও কিরকম যেন থম মেরে আছে। বিকেলে বেরিয়ে পড়লুম বাজারের দিকে। দু একটা জিনিস কেনার ছিল। পোস্ট অফিসে একটা চিঠিও পোস্ট করার ছিল। সেসব মিটিয়ে নদীর পাড় দিয়ে হাওয়া খেতে খেতে বাড়ির পথ ধরলুম। হঠাৎ লক্ষ্য করলুম দক্ষিণ পশ্চিম কোণে আকাশটা যেন কালো হয়ে আছে। খানিকক্ষণের মধ্যেই কালো মেঘ অস্তগামী সূর্যকেও ঢেকে ফেলল। সন্ধ্যার আগেই যেন অন্ধকার নেমে এলো। বাতাসে লাগলো ঠান্ডা ছোঁয়া। দূরে পাহাড়ের গায়েও পুঞ্জ পুঞ্জ মেঘ জমাট বাঁধতে লাগলো। ছাতা নিয়ে বেরোয়নি, বৃষ্টি হলে ভিজতে হবে, কিন্তু সে নিয়ে ভেবে লাভ নেই। বরং এই মনোরম আবহাওয়া মন ভরে উপভোগ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। দুর্ভোগের চিন্তা পরে করলেও চলবে। প্রাণের আরামে নদীর পাড় ধরে হাঁটতে লাগলো। আকাশ কালো, পাহাড়ে মেঘ, ঠান্ডা বাতাস, কিন্তু বৃষ্টি তখনও শুরু হয়নি। নদী পাড় ছেড়ে ঢাল বেয়ে রাস্তায় উঠে এলুম। এখানেই রাস্তার ডান দিকের নিচু জমিটা গোরস্থান। সেদিকে চোখ পড়তেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। গোরস্থান থেকে উঠে আসছে বংশী। তার বাঁ হাতের মুঠোয় কুমুদিনীর বিড়াল ছানা। কাছে আসতেই দেখলুম বিড়ালটার ধপধপে সাদা শরীরে কালচে রক্তের দাগ। অবাক হয়ে বললুম, এটাকে নিয়ে তুমি এখানে কি করছো? কুমুদিনী সকাল থেকে একে খুঁজে বেড়াচ্ছেন। সে খুক খুক করে হেসে উঠে বিড়াল ছানাটা আমার চোখের সামনে উঁচু করে ধরে বলল, দুধ কেটে ছানা, ছানা কাটা মানা। বংশীর কথার অর্থ কিছুই বুঝতে পারলুম না। এ পাগল কি বিড়ালটাকে কাটবে নাকি? রক্তের দাগটাই বা এলো কোত্থেকে? একটু ধমকের সুরেই বললুম, যাও এখনই গিয়ে কুমুদিনীকে বিড়ালটা দিয়ে এসো। সকাল থেকে একে খুঁজে না পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমার কথা শুনে বংশী মুখটা বিকৃত করে বলে উঠল, তাইও কাটে, তাতেও কাটে। উচ্চস্বরে দাঁত বার করে বিকট ভঙ্গিতে হাসতে লাগলো বংশী। তার এমন বিকট ভাব আমি আগে কখনো দেখিনি। বিড়াল ছানাটার ঘেঁটি ধরে
উঁচু করে তুলে সে হেসেই চলেছে। হাসির দমকে তার বড় বড় চোখ দুটো লাল হয়ে ঠেলে বেরিয়ে আসছে। হাওয়ার দাপটে তার মাথার রুক্ষ চুলের গোছা শনের দড়ির মতো এলোমেলো উঠছে, চোখে মুখে ঝাপটা মারছে। হঠাৎ সে বিড়ালটাকে মুখের কাছে নিয়ে এসে তার ঘাড়ের উপর মুখ রাখল। দক্ষিণ পশ্চিম থেকে এক ঝলক ঠান্ডা বাতাস এসে আমার শির দ্বারা কাঁপন ধরিয়ে দিল। পিশাচ নাকি? আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। রুদ্ধশ্বাসে হাঁটা লাগালুম অমূল্যবাবুর বাড়ির দিকে। পেছনে ঘুরে দেখারও সাহস হচ্ছে না। জানি না বংশী কি করছে, নাকি আমার পিছন পিছন আসছে। যত দ্রুত সম্ভব হেঁটে চলেছি। উল্টো দিক থেকে ঠান্ডা জলীয় বাতাস তীব্র ঝাপটায় আমার গতি রুদ্ধ করতে চাইছে। টানপণে বাতাস ঠেলে প্রায় দৌড়চ্ছি বলা যায়। এখন যে অমূল্যবাবুর বাড়ি ছাড়িয়ে চলে এসেছি খেয়াল করিনি। হুঁশ ফিরল মাকের মুখে কার্তিকদের সেই সাদা দোতলা বাড়িটার সামনে এসে। আপনা থেকেই গতিরুদ্ধ হয়ে পা দুটো আটকে গেল। আবার সেই দৃশ্য। মাথার ওপর দিয়ে ঘন কালো আকাশ বয়ে যাচ্ছে হু হু করে, আর তারই নিচে হাত দুটোকে ডানার মতো করে দুপাশে মেলে দিয়ে যেন উড়ে বেড়াচ্ছে এক নারীর ছায়া মূর্তি। ছাদের রেলিংয়ের উপর দিয়ে তার অস্পষ্ট অবয়বের উপরের অংশটাই দেখা যাচ্ছে শুধু। হাওয়ার দাপটে অবিন্যস্ত এলোমেলো চুলের ভেতরে ঢাকা পড়ে গেছে তার মুখ। এটা কার্তিকদের বাড়ি। অমূল্যবাবুর মুখে আজ সকালে শুনেছিলুম এ অঞ্চলে পিশাচের কবলে পড়ে প্রথম মৃত্যু হয়েছিল কার্তিকেরই। তবে কি একাধিক পিশাচের আমদানি হয়েছে ঝাঁঝায়, নাকি একটাই রক্তলোলুপ আত্মা ভর করছে বিভিন্ন মানুষের শরীরে? ঠিক করলুম এক্ষুনি অমূল্যবাবুকে গিয়ে সব জানাতে হবে। কিন্তু উল্টো দিকে ঘুরতেই আমার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। অসম্ভব জোরে একটা ঝাঁকুনি খেলুম। নিজের অজান্তেই মুখ দিয়ে ছিটকে বেরিয়ে এলো একটা আর্তচিৎকার। কে? আমার মুখোমুখি দাঁড়িয়ে রাস্তা আটকে আছে বংশী। একটা হাত বুকের কাছে, মুঠোয় ধরা কুমুদিনীর সেই সাদা বিড়াল ছানা আমার দিকে পৈশাচিক দৃষ্টিতে তাকিয়ে মিটি মিটি হাসছে। শুনেছিলুম দেওয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও বাঘের মতো হিংস্র হয়ে ওঠে। শরীর আর মনের সমস্ত শক্তি একত্রিত করে বংশীকে ঠেলে সরিয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে ঢুকে পড়লুম অমূল্যবাবুর বাড়ির ভেতরে। বৈঠকখানার ঘরে একটা সোফার উপরে ধপাস করে পড়ে শরীরটা এলিয়ে হাঁপাতে লাগলুম। অমূল্যবাবু আমার ভাব দেখে কোনো কথা না বলে ফ্লাস্ক থেকে এক পেয়ালা চা ঢাললেন। তারপর সেটা আমার দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, নাও, চাটা আগে খেয়ে নাও, তারপর শুনছি তোমার কথা। চাটা খেয়ে অনেকটা ধাতস্থ হলুম। তারপর গোরস্থান থেকে কার্তিকদের বাড়ি পর্যন্ত সমস্ত ঘটনা তাকে বিস্তারিত বর্ণনা করে শোনালুম। কার্তিকদের বাড়ির ছাদে দেখা আগের দিনের ঘটনাটাও বলতে ভুললুম না। সব শুনে তিনি বিশেষ বিচলিত হয়ে পড়লেন বলে মনে হলো না। শুধু খানিকক্ষণ চুপচাপ বসে কি যেন ভাবলেন। তারপর বললেন, চলো তো কার্তিকদের বাড়ির সামনে দিয়ে একবার হেঁটে আসি। একা যাওয়া এক, আর সঙ্গে একজন লোক থাকা আর এক, তাও আবার অমূল্যবাবুর মতো একজন লোক। সোৎসাহে বললুম, চলুন। কিন্তু
কিন্তু কার্তিকদের বাড়ির সামনে এসে সে দৃশ্য এখন আর দেখা গেল না। একবার মনে হলো আমি কি সত্যিই দেখেছি দৃশ্যটা, নাকি দুর্বল মনের কল্পনা। কিন্তু কল্পনায় কি বাস্তবের মতো এতটা স্পষ্ট প্রত্যক্ষ সম্ভব? তাও আবার একদিন নয়, একই দৃশ্য দুদিন। অমূল্যবাবু বললেন, এক্ষুনি আর সে আসবে বলে মনে হয় না, চলো। অমূল্যবাবু আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ি পর্যন্তই হেঁটে এলেন। তারপর বললেন, এখন আর ঢুকবো না, গদাধর সবে সুস্থ হয়ে উঠছে, এই সময় ওকে ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকাটা আমার ঠিক হবে না। এখনো বৃষ্টি শুরু হয়নি, কিন্তু ঘন কৃষ্ণবর্ণ মেঘ আকাশখানা ঢেকে ফেলে সন্ধ্যের অন্ধকারটাকে থমথমে করে তুলেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ঠান্ডা কনকনে ঝোড়ো বাতাস। অমূল্যবাবু চলে যেতে গিয়েও একবার থমকে দাঁড়িয়ে পড়লেন। বললেন, রাতটা সাবধানে থাকবে। আপনি কি কিছু আশঙ্কা করছেন? আজই হয়তো কিছু একটা ঘটলেও ঘটে যেতে পারে। অমূল্যবাবু আর দাঁড়ালেন না, দ্রুত পা চালালেন বাড়ির দিকে। বুঝলুম আমাকে এগিয়ে দেওয়ার জন্যই তিনি আমার সঙ্গে এসেছিলেন এতটা। রাতের বেলায় মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে হড়হড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধড়মড়িয়ে বিছানার ওপর উঠে বসে মনে হলো জানলার সার্সির ওপরে বাইরের থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে আর ঝড় হৈ হৈ করছে। এমন দুর্যোগে সার্সির ওপরে করাঘাত করতে আসবে কে? হয়তো কোনো ঝোড়ো হাওয়া ঘরের ভিতর ঢুকতে চায়। আবার বিছানার ওপর শুয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গেই তখনই সার্সির ওপর আবার শব্দ হলো, ঠক 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 ঠক। সবিস্ময় বিছানার উপর থেকে লাফিয়ে পড়ল। আর তো কোনো সন্দেহই নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলেই শোয়ার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিত। টপ করে টর্চটা তুলে নিয়েই জেলে জানলার ওপর আলোটা ফেললুম। সেই তীব্র আলোকে দেখলুম বন্ধ সার্সির ওপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে। আর সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চক্ষু। বড় মুহূর্তে মুখখানা আলোর বৃত্তের ভিতর থেকে সাত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো সার্সির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ল। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়ভরতের মতো বিছানার উপর আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। আমি জিজ্ঞাসা করলুম, এত ভোরে আপনি? গদাধরের অসুখ কি বেড়েছে নাকি?
অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, গদাধর প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। আমি এলুম তোমার খবর নিতে, আর কাল রাতে সচক্ষে যা দেখলুম সেটা তোমাকে জানাতে। আমি অমূল্যবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি তো জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই রেখেছি। পাহারা দেওয়ার জন্য কালও তার পাশে বসেই সারা রাত কাটিয়ে দিয়েছে। কাল রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছ নিশ্চয়ই। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে উঠল। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে। আমি মনে মনে চমকে উঠলাম। তার মানে আমি যা দেখেছি তা স্বপ্ন নয়, সত্যি। অমূল্যবাবু বলতে লাগলেন, বুঝে দেখো, দোতলার ঘর, মাটি থেকে প্রায় 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয়, এই কথা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। আমি অবাক হয়ে সেই স্ত্রী মূর্তির দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলাম। ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলাম। নিজের অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, সে কে? আন্দাজ করতে পারো সে কে? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম, না। অমূল্যবাবু বললেন, আমি তাকে দেখেই উঠে দাঁড়ালাম। তারপর শার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলাম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু আমি হার মানলাম না। মনে হলো জানলা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার ওপর আরও কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেলাম, কিন্তু সেদিকে আমি আর কোনো ভ্রুক্ষেপ করলাম না। আমি ফ্যাঁসে গলায় জিজ্ঞাসা করলুম, মূর্তিটা কার ছিল অমূল্যবাবু? অমূল্যবাবু সরাসরি আমার প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, শোনো, টেলিগ্রাম করে আমি একটা খবর আনিয়েছি। পেশোয়ারে হঠাৎ দরজার দিকে তাকিয়ে অমূল্যবাবু থেমে গেলেন। ঘুরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। প্রথমেই আমার চোখ পড়ল তার ডান হাতটার ওপর। ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। তার মানে আমি আর কিছু ভাবতে পারলাম না। আমার সারা শরীর কিরকম একটা করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি বসে পড়লাম। হঠাৎ অমূল্যবাবুকে দেখেই কুমুদিনী আসতে আসতে থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখে মুখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা আমি কোনোদিন কোনো মানুষেরই মুখে লক্ষ্য করিনি। তারপরেই দিক বিদিক জ্ঞান হারিয়ে তীরের মতো তিনি বারান্দার ওপর থেকে নেমে গেলেন এবং সেরকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত এগিয়ে গিয়ে আঁতকে উঠে চেঁচিয়ে বলতে লাগলাম, মিসেস চৌধুরী সাবধান, ট্রেন 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 আসছে। আমার মুখের কথা মুখেই রয়ে গেল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপর গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার গায়ের ওপর এসে পড়ল। ভয়ে আমি দু চোখ বন্ধ করে ফেললুম, আর সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকের পৃথিবী যেন ঘুরতে লাগলো, এবং সেই অবস্থাতেই শুনতে পেলুম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভায়া, স্থির হও। ট্রেনে যে চাপা পড়ল সে কোনো মানুষের দেহ নয়, ওটা হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। শোনো। অমূল্যবাবু আমার কাঁধে হাত রাখলেন। খানিক সম্বিত ফিরে পেলুম।
অমূল্যবাবু বললেন, পেশোয়ারে মানে মিসেস চৌধুরী যেখানে আগে থাকতেন সেখানে টেলিগ্রাম করে খবর নিয়ে জানতে পেরেছি মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে। আর তার চাইতেও আশ্চর্যের খবর হলো মিসেস কুমুদিনী চৌধুরীও তার স্বামীর মৃত্যুর 15 দিন আগেই দেহত্যাগ করেছিলেন। আমি হতভম্বের মতো তাকিয়ে রইলুম অমূল্যবাবুর মুখের দিকে। সহসা কোনো কথা বলতে পারলুম না। মনে মনে ভাবলুম, কাল রাতে তার মানে কুমুদিনী টোকা মারছিল আমার জানলায়। অমূল্যবাবু বললেন, তবে কার্তিকদের বাড়ির ছাদে যাকে দেখেছ সে কুমুদিনী নয়, ও কার্তিকেরই বউ। প্রথমে ওর ওপরেই আমার সন্দেহটা পড়েছিল, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারলাম বউটি ঠিক স্বাভাবিক, মানে আমাদের মতো নয়, খানিকটা জড়বুদ্ধি সম্পন্ন বলতে পারো। একটু জোরে বাতাস বইলেই ও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওইভাবে ভঙ্গি করে মনে মনে উঠতে ভালোবাসে, ওটাই ওর স্বভাব। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলুম, আর বংশী? অমূল্যবাবু মৃদু হেসে বললেন, নামটা তুমি যথার্থই দিয়েছ ভাইয়া, বংশী। কৃষ্ণেরও আর এক নাম বংশী, সেটা জানো তো? ভগবান শ্রীকৃষ্ণ তো আর শুধু বাঁশি বাজাতেন না, তিনি ছিলেন দার্শনিক। আমাদের বংশীও কতটা তাই। ওর কথাগুলো শুনলে আপাতভাবে মনে হবে বুঝি অসংলগ্ন, অর্থহীন প্রলাপ, কিন্তু প্রকৃত অর্থে তা নয়। বংশীর প্রতিটা কথাই গভীর অর্থপূর্ণ। তুমি বললে গোরস্থানে ও তোমাকে বলেছে দুধ কেটে ছানা, ছানা কাটা মানা। এর অর্থ দুধ কাটলে ছানা পাবে, তাতে আপত্তি নেই, কিন্তু ছানা কাটা বারণ, কারণ সেটা নিষ্ঠুরতা। এই ছানা মানে বিড়াল ছানা। কিন্তু কুমুদিনীর বিড়ালটা ওর কাছে গেল কি করে? কুমুদিনী তো সকাল থেকে তাকে খুঁজে বেড়াচ্ছিল। কুমুদিনী যে নিয়মিত গদাধরের রক্ত পান করছিল এটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। কিন্তু গদাধরকে আমি ওর কবল থেকে সরিয়ে আমার বাড়িতে এনে রাখার পর থেকেই ওর সে সুযোগ নষ্ট হয়ে গেল। তখন নিজের পোষা বিড়াল ছানাটার উপরেই রক্ত লালসা চরিতার্থ করতে চাইল। পরদিন সকালেই বিড়ালটা বিপদ বুঝতে পেরে কুমুদিনীর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল, কিন্তু তার নড়ার ক্ষমতা ছিল না, রাস্তার ধারে পড়ে কুঁই কুঁই করছিল। তখন বংশী তাকে উদ্ধার করে গোরস্থানে নিয়ে গিয়ে চিকিৎসা করে। আসল ব্যাপারটা বংশী নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছিল, আর সেই জন্যই ও তোমাকে বলেছিল দায়েও কাটে দাঁতেও কাটে। অর্থাৎ আমি অমূল্যবাবুকে বাধা দিয়ে বললুম, কিন্তু আমি তো সচক্ষে দেখেছি। বংশী বিড়াল ছানাটার ঘাড়ে মুখ বসিয়ে। আমাকে থামিয়ে দিয়ে অমূল্যবাবু হো হো করে হেসে উঠে বললেন, আমরা সচক্ষে যেটা দেখছি সত্যি কি আর সেটা ঘটছে? তোমার দেখাটা ঠিক, কিন্তু দেখেছো এক আর ভেবেছো আর এক। বংশী বিড়ালটার ঘাড়ে মুখ ছুঁয়ে ওকে আদর করছিল, রক্তপান করছিল না। পারিপার্শ্বিক আবহ ও ঘটনা প্রবাহের প্রভাবে ওটা তুমি কল্পনা করে নিয়েছিলে। এরপর আমি আর কোনো কথা বলতে পারলুম না। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। এরপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্পর্কে এখনো আমাদের মনের ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্তাল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়।
অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্তাল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। এর কিছুদিন পরের ঘটনা। একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে। চারদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। পূর্ণিমার এই শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। চারিদিক দেখতে দেখতে বিভোর হয়ে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভেতরে ব্যাঙের ডাক ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। হঠাৎ গান গাইতে ইচ্ছে হলো, আর ঠিক তখনই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ঘুরতেই প্রায় আমার সামনে এসে দাঁড়ালো মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিল, তাই আমাকে দেখতে পেল না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সোজা সামনের দিকে এগোতে লাগলেন। আমি স্তম্ভিত হয়ে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির ওপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতো। পথের বাঁকে সেই অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল, আর আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে এসে হাজির হলুম। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে দেখে নির্বাক বিস্ময়ে আমার মুখের দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম, অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সোজা হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললুম, নদীর দিক থেকে ফিরছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরীর প্রায় আমার পাশ দিয়ে চলে গেলেন এইমাত্র। তুমি ঠিক দেখেছো? এই আপনাকে এখন যেমন দেখছি তাকেও ঠিক এইরকমই দেখেছি। অমূল্যবাবু অত্যন্ত ব্যস্ত সমস্ত হয়ে বললেন, তবে এখনই চলো, আর দেরি নয়। কোথায়? এখন কোনো কথা জিজ্ঞাসা করো না। এই বলে অমূল্যবাবু আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একখানা শাবল ও একটা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতো তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ। চারিদিক তেমনি নীরব ও নির্জন, আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে, যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতোই উবে গিয়েছিল। ঘাসের উপর বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝাপে আড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ততৃষায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ঝাঝার গোরস্থানের কাছাকাছি চলে এসেছি। কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে। তাদের উপর ইটের বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে। অশ্রান্ত তালে আমার মনে হলো এতক্ষণ ওইসব কবরের পাথরের উপর যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে
অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা যেন ভয়াবহ দুরভিসন্ধি আসছে। একটা ঝোপের ভেতর আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে নিঃশব্দে লুকিয়ে বসে থাকতে হবে, সাবধান, কোনো আওয়াজ করে ফেলো না কিন্তু। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইল। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতর গিয়ে ঢুকল। একটা কবরের ওপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুহাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে হি 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 করে অট্টহাস্য করে উঠল যে আমার বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে যে কি বীভৎস পৈশাচিক শীতল হাসি, তা বলে বোঝাতে পারবো না। তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। পূব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের ওপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি তা জিজ্ঞাসা করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলুম। তিনি যা বলেন আমি তাই করে যাই। খুঁড়তে খুঁড়তে কিছুক্ষণের মধ্যেই কফিনটা দেখা গেল। দেখো, এইবার আমি কফিনের ডালাটা খুলব। তারপর আমি যা করব তুমি যেন তাতে বাধা দিও না। শুধু এই কথাটা মনে রাখবে যে কফিনের ভেতর যে দেহটা আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুহাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলুম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস কুমুদিনী চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনো দিন ট্রেনে কাটা পড়েছিল। সে দেহ 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল। তার ঠোঁটের চারপাশে লেগে রয়েছে তরল রক্তধারা, আর তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অমূল্যবাবু দুহাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন। তারপর সজোরে তীব্র গতিতে সেটা আমূল বসিয়ে দিলেন মৃতদেহের বুকের ওপর। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। খানিক বাদেই জমাট নিস্তব্ধতা ভঙ্গ করে ভেসে এলো এক অপার্থিব বাঁশির সুরেলা তান। রাস্তার দিকে তাকিয়ে দেখলুম দূর থেকে বংশী বাঁশি বাজাতে বাজাতে এদিকেই আসছে। তার পায়ে পায়ে একটা সাদা বলের মতো যেন গড়াতে গড়াতে আসছে কুমুদিনীর সেই বিড়াল ছানাটা। এখানে এসে এই বিড়াল ছানাটার সূত্রেই কুমুদিনীর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল আমার। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প থেকে পৈশাচিক। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, কুমুদিনী সঙ্গীতা, গোবিন্দবাবু সঞ্জিত, মালি কাজের লোক এবং বংশী ভোগলু, গদাধর সংলাপ,
গল্প পাঠে ছিল অপু এবং অমূল্যবাবুর সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু। গালগপ্প